আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। এতে আমার আফসোস হয়নি, বরং শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্ত পেয়ে প্রাণ ভরে শ্বাস নিতাম। অঙ্গনও ব্যতিক্রম ছিল না। তখন না বুঝলেও এখন বুঝি, যে বয়সে ওর মেয়েকে যাওয়ার কথা ছিল, ওই বয়সে রোমানাতে ব্যস্ত থেকে বেঁকে যাওয়া হয়ে ওঠেনি ওর। প্রতিটি মানুষেরই নির্দিষ্ট একটা জগৎ থাকে। আমার জগৎ পড়াশোনায় ছিল, ওর ছিল রোমানাতে। আর রঙন, সে তো আমাদের সকলের আদরের, বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য, সকলের চোখের মনি সে। ওর জন্য আব্বা আম্মার আলাদা একটা দরদ কাজ করতো সবসময়। এখন আব্বা নেই, ওর দরদের একটা মানুষ কমেছে। তাই বলে আমি ওকে ভালোবাসি না এটা নয়। ওর প্রতি সব রাগ অভিমান শেষেও ও আমার খুব আদরের। ছোটরা ভুল করবেই, তাদের ভুল শুধরে দিতে হবে। রঙনকে আমি খারাপ ভাবতে পারি না, ভাবতে চাইও না। আমার সব সময় মনে হয় ওর এমন হওয়ার পেছনে আমরাই দায়ী, স্পেশালি মেজো ভাই। একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। রঙন ছোট বলে ওকে বেশি কেয়ার করতো আম্মা, মানে ওর প্রতি সবার চেয়ে বেশি যত্নশীল ছিল। এটা নিয়ে আর কারো সমস্যা না হলেও মেজো ভাইয়ের মারাত্মক সমস্যা হতো। আম্মা যখন ওকে খাওয়াইয়ে দিত, তখন সেটা দেখে মেজো ভাইয়ের জেদ হতো তাকেও খাইয়ে দিতে হবে। ভালোবাসায় আপ্লুত হয়ে বড় আম্মা খাইয়ে দিত মেজো ভাইকে। ওর ছোট ছোট সকল জেদই এভাবে পূরণ করা হতো। ও বুঝতে চাইতো না রঙন ছোট, বরং ভুল বুঝতো আম্মা ওর চেয়ে রঙনকে বেশি ভালোবাসে। আমাদের ভাইদের স্বভাবের ভিন্নতা দেখেই বড় আম্মা বাড়ির নাম দিলেন পাঁচফোড়ন গৃহ। কিন্তু ওই গৃহ কোনো কালেই আমার শান্তি এনে দিতে পারেনি। আমি যেদিন প্রথম বুঝতে পারলাম বাইজি গৃহ সম্পর্কে, মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ি। তখন আমি সবে ক্লাস 9-এ উঠেছি। মধ্যরাতে মেজো ভাই মাতাল অবস্থায় ঘরে ফিরলেন। এই নিয়ে আব্বা আম্মার সাথে কথা কাটাকাটি হওয়ার পর আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আম্মা মেজো ভাইকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। আর আমি জানতে পারলাম জমিদারের জমিদারিত্বের আড়ালে বিভৎস ঘটনাগুলোকে। মেজো ভাই উচ্চ মাধ্যমিক দিয়েছে তখন। সেই বয়সে প্রথম নারীদের সংস্পর্শে যায় সে। বড় ভাই তখন নতুন বিয়ে করেছে। বড় ভাবির সামনে মেজো ভাই সেদিন মাতাল অবস্থায় আম্মাকে বললেন, এই আম্মা, কান্দো ক্যা? বড় ভাই যে যায় তখন তো কান্দো না। সেদিনের পর বড় ভাবি বাপের বাড়ি চলে যায়। বড় ভাই বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে, কিন্তু নিজের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না। বছর গড়াতে না গড়াতেই জেবা ভাবিকে বিয়ে করে ঘরে তুলেন। তারপর থেকে বড় ভাবিও কেমন বদলে গেলেন। সেদিনের অল্প বয়সী মেয়েটা বাড়ির বড় বউ হয়ে উঠল ঠিকই, অথচ একান্তই নিজের স্বামী পেল না। এইসব দেখে আমার সব সময় মনে হতো, আজও হয়, আমার পরিবার শুধু মানুষদের ঠকায়, শুধু বিশ্বাসঘাতকতা করে, নারীদের অসম্মান করে। সবচেয়ে বড় কথা, আমার আম্মাও প্রাপ্ত সম্মানটুকু পায়নি। বড় আম্মাও পায়নি, শবনম জেবা মুনতাহা কেউ পায়নি। এই অসম্মানিত পরিবারে আমি আমার সম্মান, আমার ভবিষ্যতের সম্মান ধরে রাখতে পারবো না, এই ভয়ে ভীত থাকতাম সবসময়। আব্বা, বড় ভাই, মেজো ভাইদের পরিস্থিতি দেখে আমার মনটা আরো বিষিয়ে ওঠে। কেন জানি কোনোভাবেই টিকতে পারি না ওই বাড়িতে। বছরের প্রতিটা সময়ই হোস্টেলে কাটিয়ে দিই, ছুটির দিনেও ফিরি না। হোস্টেলে থাকতে সমস্যা হলে মধ্যবিত্ত বন্ধুদের গ্রামের বাড়ি ঘুরতে চলে যাই। নিজের বিশাল সাম্রাজ্যের বিলাসিতা থেকে ওই গ্রামের ছোট্ট মাটির ঘর, টিনের ঘরে পাটি বিছিয়ে ঘুমাতেই প্রশান্তি খুঁজে পাই। আম্মা কাঁদত ঈদের সময়, নববর্ষের সময়। 4 ছেলেকে কাছে পেত না শুধু আমাকে। 2-1 দিনের জন্য যদি আম্মার কাছে, আম্মার কোলে মাথা রাখার জন্য আসতাম, কান্নাকাটি করে শত শত অভিযোগ করে বুক ভাসিয়ে দিত। সবসময় সান্ত্বনা দিতাম, আম্মা তুমি কেঁদো না, আমি পড়াশোনা করছি, আমার অনেক বড় হবার স্বপ্ন আছে আম্মা, অনেক বড় ডাক্তার হব আমি, মানুষের প্রাণ বাঁচাবো, অসুস্থদের সুস্থতা এনে দেব, বহু মানুষের আশীর্বাদ থাকবে আমার মাথার উপর। শুধু বলতে পারিনি, আম্মা আমি নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলব। আমার এই পরিচয় ভাল লাগে না, আমি জমিদার আলীগড়ের পুত্র ছাড়াও আরো একটা পরিচয় তৈরি করব, যে পরিচয়টা অনেক সম্মান এনে দেবে আমাকে, যে সম্মানের আড়ালে ঘৃণা থাকবে না, অভিশাপ থাকবে না,
আমি সত্যি আমার পরিচয় তৈরি করেছি, স্বপ্ন পূরণ করেছি। আমার ডাক্তারি জীবনের আজ মাত্র 2 বছর। যখন ডাক্তারি পাশ করলাম, খুশি হয়ে আম্মা বললেন এবার বিয়ে করাবে আমাকে। বিয়ের কথা বলতেই সকলের মাথায় এলো অনেক বড় ঘরের মেয়েকে বউ করে আনবে। ডাক্তার ছেলের বউ যে সে হলে চলবে নাকি? এ সময় কোনোভাবে আম্মা টের পেলেন রোমানা আমাকে পছন্দ করে। আমার প্রতি রোমানার অন্যরকম কিছু টের পেতেই তিনি বেঁকে বসলেন। রোমানাকে আমার বউ করবেন। সকলের পরিকল্পনা চুপ করে দেখে গেলাম। দিন শেষে যখন বাড়ি ছেড়ে বের হলাম, লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। মস্তিষ্ক চক্কর দিয়ে উঠল। মাত্র কয়েক ঘন্টা যে বাড়িতে থাকা দায়, যে বাড়ি থেকে কিঞ্চিত মুক্ত হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ি, সে বাড়িতে সারা জীবন কিভাবে কাটাবো? চোখ বন্ধ করতেই দেখতে পাই গ্রামের ছোট্ট একটা কুড়ে ঘর। ঘরের ভেতর তেমন আসবাবপত্র নেই, 2টো পাতিল, একটি থালা, একটি গ্লাস, অল্প চালের ভাত, আলু সেদ্ধ, কিছু সবুজ শাকসবজি। খাবারগুলো সামনে নিয়ে বসে আছি আমি আর আমার বউ। 2 চোখ ভর্তি ভালোবাসা, সীমাহীন তৃপ্ততার একটা সংসার, যেখানে টাকা পয়সার ছড়াছড়ি নেই, বিলাসবহুল জীবন নয়, তবুও শান্তি আছে, তৃপ্তি আছে, নেই কোনো বিতৃষ্ণা বা বিভৎস অনুভূতি। আমার ওই ছোট্ট সংসারে এক সমুদ্র ভালোবাসার উজানে রোমানাকে কখনোই কল্পনা করতে পারতাম না। কারণ রোমানা আমার বউ হলে এই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যেত। কারণ এই স্বপ্ন রোমানা দেখেনি। এই পরিস্থিতিতে রোমানা মানিয়ে নিতে পারবে না। আম্মা রোমানাকে আমার বউ করার পেছনের আসল উদ্দেশ্য ছিল আমাকে 5 ফোড়ন গৃহে আটকে দেয়া। সহজ সরল একেবারে বাধ্য মেয়ে রোমানা। আম্মার বিরুদ্ধে একটা সঠিক কথা বলারও সাহস হতো না ওর। যে গৃহ থেকে মুক্তি পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলাম, সেই গৃহে বন্দী হওয়ার ভয়ে রোমানাকে বিয়ে করার প্রতিও বিতৃষ্ণা ধরে গেল। আম্মা আমার জেদ জানতো, তাই ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করিয়ে নিল। শেষে সিদ্ধান্ত নিলাম বিয়ে রোমানাকে করব, তবে শর্ত থাকবে, 5 ফোড়ন গৃহ ছাড়তে হবে। এমন সিদ্ধান্ত নেয়ার মাথায় তোমার দেখা পেলাম। সেদিন রাতে আকাশে চাঁদ ছিল না, কিন্তু আমি চাঁদের দেখা পেয়েছিলাম। পুরো পৃথিবী সেদিন চন্দ্রকান্তার অভাবে ভুগলেও আমি আমার চন্দ্রকান্তাকে পেয়েছিলাম। সে তিথিতে অনুভব করেছিলাম ভালোবাসার। রোমানার লজ্জা মাখা মুখ সহস্রবার দেখেও যে অনুভূতি হয়নি, তোমার লজ্জাহীন নিষ্পাপ মুখের স্বচ্ছ দৃষ্টিতে একবার তাকিয়ে সে অনুভব করেছিলাম অদ্ভুত এক অনুভূতিকে। বহুবার বহু চেষ্টা করেও এই অনুভূতি কাটাতে পারিনি। তারপর থেকে যতবার তোমায় দেখেছি, যতবার এই মুখটা দেখেছি, ততবার সৃষ্টিকর্তা আমাকে একটি কথা ভাবতে বাধ্য করেছে, তুমি আমার, শাহিনুর আমার, ওই শারমিন বাইজির মেয়েটা প্রণয় চৌধুরীর। কত কিছু হয়ে গেল, কতবার এগিয়েছি, কতবার পিছিয়েছি, সব শেষে পেয়েছি তোমায় নিজের করে। রোমানাকে ভালোবাসার অনেক কারণ থাকলেও ওকে আমি ভালোবাসতে পারিনি। আমার স্বপ্ন পূরণের জন্য যাকে আমি কল্পনাই করতে পারিনি, তাকে ভালোবাসতাম কি করে? তোমাকে ভালোবাসার একটাই কারণ, আমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে আমি কল্পনা করতে পারি। যাকে দেখে আমার লাগেনি, তাকে কি করে আমার করতাম বলো? আর যাকে একবার দেখে আমার লেগেছিল, তাকে কিভাবে আমার করে নিলাম ভাবো। শেষের কথা হলো, আমার স্বপ্ন পূরণের কারিগর রোমানা ছিল না, তুমি ছিলে, তাই তোমায় পেয়েছি আমি। আমার 2টো স্বপ্ন ছিল, 1 ডাক্তার হয়ে নিজের সম্মানজনক পরিচয় তৈরি করা, 2 আমার ছোট্ট একটি ঘর, ছোট্ট একটি সংসার। একটা স্বপ্ন পূরণ হয়েছে, দ্বিতীয়টি তুমি পূরণ করবে। আমাদের ছোট্ট সংসারে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সংসার আলোকিত করবে তুমি, আমার চন্দ্রকান্তা। লম্বা একটি শ্বাস ছাড়ল প্রণয়। দীর্ঘ সময় ধরে একইভাবে কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে সে। কথার ফাঁকে কখন যে শাহিনুরের থেকে আলাদা হয়ে গেছে টের পায়নি। শাহিনুর তার পেছনে ছিল, পিঠমুখী হয়ে দাঁড়িয়ে দূর আকাশপানে তাকিয়ে কথাগুলো বলছিল প্রণয়। তাই কথা শেষে সহসা পেছনে ঘুরে দাঁড়াতেই শাহিনুরের বিধ্বস্ত মুখ দেখে আঁতকে উঠল, বলল, তুমি ঠিক আছো? ঝাপসা দৃষ্টিতে ক্ষণকাল প্রণয়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে শাহিনুর বলল, আমাকে নিয়ে এত স্বপ্ন কেন দেখলেন ডাক্তার সাহেব? এটুকু বলেই জ্ঞান হারিয়ে প্রণয়ের বুকে ঢলে পড়ল সে। হঠাৎ শাহিনুরের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল প্রণয়। কাছের মানুষের অল্প কিছুতেই অতি সাহসী মানুষটাও ভীত হয়ে পড়ল খুব। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিয়ে তড়িৎ গতিতে শাহিনুরকে কোলে তুলে ছুটে গেল শোবার ঘরে। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, যার অর্থ মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা সৃষ্টির সেরা।
বইয়ের পাতায় এই দুটো লাইন দেখে শাহিনুরের অধর কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মনটা একদম ভালো নেই তার। সকালে নাস্তা ছেড়ে প্রণয় হাসপাতালে গেছে। সকিনা গেছে বাইজিক নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে। একা সময় পার করার জন্য প্রণয়ের একটি বই পড়ছিল সে। পড়তে পড়তে এই লাইনটি দেখে আফসোস মিশ্রিত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হঠাৎই বই বন্ধ করে অন্যমনস্ক হয়ে গেল সে। নিজের জীবনের শুরুটা ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। সহসা ফুপিয়ে উঠে বলল, আম্মা, ও আম্মা, তুমি কই আম্মা? এমন সময় টেলিফোন বেজে উঠল। শাড়ির আঁচলে চোখ মুছে দ্রুত উঠে গেল সে। নূর, আমি বড় ভাবি বলছি। আপনি কেমন আছেন বড় ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। ওদিকে সব খবর ভালো? বিমর্ষ মুখে শাহিনুর জবাব দিল। হ্যাঁ। অনেকটা সময় দুজন দুজনের খোঁজ খবর নিল। শাহিনুর সকলের খোঁজ শেষে অঙ্কনের খোঁজ নিল। মাঝে মাঝে নাকি শাহিনুরকে অনেক ডাকাডাকি করে। যদি কেউ শান্তভাবে বুঝিয়ে বলে এটাই একাই চুপ হয়ে যায়। হঠাৎ শাহিনুর বলল, ভাবি জানেন আজ আমি আম্মাকে স্বপ্নে দেখেছি। এ বাবা, তুমি কাঁদছো কেন? এটা তো ভালো কথা। কি দেখেছো? মা কিছু বলেছো টলেছে নাকি? আমি আর ডাক্তারবাবু শুয়েছিলাম, হঠাৎ আম্মা এসে আমাদের দুজনের মাঝখানে শুয়ে পড়লো। আমি বললাম, আম্মা তুমি এসছো, এই বলে কেঁদে ফেললাম। সাথে সাথে আম্মাও কেঁদে ফেললো। তারপরে ঘুমটা ভেঙে গেল। এই স্বপ্ন কিসের ইঙ্গিত কিঞ্চিত টের পেল শবনম। তাই কিছু প্রশ্ন করতে উদ্যত হতেই মন তাহার চিৎকার শুনতে পেল। আকস্মাৎ এমন চিৎকারে ভয়ে শিউরে উঠল শাবনাম। উদ্বিগ্ন কণ্ঠে শাহিনুরকে বলল, নূর, আমি তোমাকে পরে ফোন করব। মন্তাহার বোধহয় ব্যথা উঠেছে, যাই আমি। শবনম ফোন রাখতে শাহিনুর দ্রুত প্রণয়কে ফোন দিল। প্রণয় হ্যালো বলতে সে বলল, বড় ভাবিকে ফোন দিয়েছিলাম, মেজ ভাবির ব্যথা উঠেছে বোধহয়, আপনি ডাক্তার পাঠান তাড়াতাড়ি। প্রণয় শান্ত স্বরে বলল, তুমি উত্তেজিত হচ্ছ কেন? সব রকম ব্যবস্থা আছে ওখানে। তারপর যদি সিরিয়াস হয় তাহলে আমি আছি। তুমি চিন্তা করো না, সাবধানে থেকো। শাহিনুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল প্রণয়। ঠিক 2 ঘন্টা পর সকিনা এলো। সঙ্গে খবর নিয়ে এলো মুনতাহার বাচ্চাটা নাকি পেটের ভেতরেই মরেছিল। অনেকে ধারণা করেছিল বাড়িতে রাখার জন্য এমন হয়েছে, কিন্তু প্রণয় জানিয়েছে বাচ্চাটা আরও 1 মাস আগেই মারা গেছে। এসব শুনে শাহিনুরের শরীরের প্রতিটি লোম খুব কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে সে জিজ্ঞেস করলো, মেজ ভাবি এখন কোথায়? হাসপাতালে নিয়ে আসছে। বাড়িতে হইলে না বইলেই তো শেষে হাসপাতালে নিয়ে আসলো, কিন্তু সিজার করার পর দেখে বাচ্চা মারা। আহারে, ছেলে ছিল, কি সুন্দর দবদবে ফর্সা, ছোট চাচার মতো হইতো মনে হয়। আর অপেক্ষা করলো না শাহিনুর। সকিনাকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে চলে গেল সে। কিন্তু হাসপাতালে গিয়ে পলাশের মুখোমুখি হতেই তার মাথাটা চক্কর দিয়ে উঠল। প্রণয়ের স্বপ্নের কথা শুনে যেমনটা দিয়েছিল ঠিক তেমনই ভাবে, কিন্তু এবার সে জ্ঞান হারালো না। নিজেকে সামলে নিল সহজেই। কিন্তু সহসা সেই রাতের কথা স্মরল, যে রাতে গর্ভপাত করানো হয় মান্নাত বাবুকে। তারপর থেকে প্রতিটি স্মৃতি মনে পড়তে পড়তে শেষ দৃশ্যটুকু স্মরণতে শরীরের শিরায় শিরায় জ্বলতে শুরু করে তার। এসেছিল মুনতাহাকে দেখতে, কিন্তু পলাশকে দেখে তার বুকটা বিতৃষ্ণায় ভরে উঠল। মুনতাহা পর্যন্ত যাওয়ার পূর্বেই প্রণয় এসে সামনে দাঁড়ালো। তার অনুমতি ছাড়া এভাবে হাসপাতালে আসাতে প্রচণ্ড রেগেও গেল। সকলে জানলো শাহিনুর এসেছিল, কিন্তু কেউই তার সঙ্গে কথা বলতে পারল না। সেই সুযোগটুকুও দিল না প্রণয়। জোরপূর্বক শাহিনুরকে কোয়ার্টারে রেখে সকিনাকে কড়া ভাষায় বলে এলো পরবর্তীতে তারা যেন এই ভুল না করে। শাহিনুরকে বলল, এভাবে ওখানে গিয়ে ভুল করছো তুমি। তোমার উচিত ছিল একবার হলেও আমাকে জানানো। অন্য সময় হলে শাহিনুর রাগ করতো, জেদ দেখাতো, কিন্তু আজ আর সেসবের কিছুই করলো না। তার মাথা ঝিম ধরে আছে। মান্নাত বাবুর খুনিকে চোখের সামনে দেখেও কিছু করতে না পারার যন্ত্রণায় হাসপাস লাগছে। সবশেষে এখনও যে জানতে পারেনি তার মায়ের মৃত্যুর রহস্য। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, মান্নাত বাবুর মতোই তার মাকেও পলাশ চৌধুরী খুন করেনি তো? 2 হাতে মাথা চেপে তুলল শাহিনুর। তার এক সত্তা টানছে প্রণয়ের দিকে, আরেক সত্তা টানছে আম্মা বুবুর খুনির দিকে। যে কোনো একটা পথ বেছে নিতে হবে তাকে, হয় প্রণয় নয়তো ফাঁসি। হ্যাঁ, শেষ পরিণতি তার ফাঁসি হবে। সবুরউদ্দিনকে খুনের শাস্তি তাকে পেতেই হবে। প্রণয় ছাড়া কেউ জানে না এই সত্যিটা, কিন্তু একদিন না একদিন সবাইকে জানতে হবেই। সে নিজেও চায় শাস্তি হোক তার, কিন্তু তার শাস্তি হলে প্রণয়ের কী হবে? এই প্রশ্নটা তার সমস্ত সত্তাকে দুমড়ে মুছড়ে দেয়। উত্তপ্ত দুপুরে ক্লান্ত মুখে গৃহে ফিরল প্রেরণা। সঙ্গে ছিল রঙ্গন। তাদের বংশধর মুনতাহার মৃত ছেলেটাকে হাসপাতালেই রেখে এসেছে। কিছুক্ষণ পর হয়তো নিয়ে আসা হবে। প্রথম এবং শেষ গোসল করিয়ে অলিও চৌধুরীর পাশেই
চিরকালের মতো রেখে আসা হবে। গৃহে ঢুকেই মাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে শুরু করলো রঙ্গন। যে কষ্ট সে সহ্য করতে পারে না, সেই কষ্টই বারবার মৃত্যু অনুভূতি দেয় তাকে। রঙ্গনকে এভাবে দেখে শোকের ছায়াটা ঘন হয়ে উঠল। প্রেরণা আফসোসের সুরে বলল, যার সন্তান গেল তার তো কোনো হেলদোল নাই গো বাবা, তার কোনো হেলদোল নাই। কত আশা ছিল বংশের বাতি জ্বলবে, বাতি জ্বলার আগেই নিভে গেল। পাঁচপ্রণ গৃহ থেকে শোকের ছায়া যেন সরছে না। প্রেরণার আজ মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার অভিশাপেই শুরু হয়েছে ধ্বংসলীলা। একেবারে ধ্বংসস্তূপে পরিণত না হওয়া অবধি এই লীলা খেলা চলতেই থাকবে। পৃথিবীর সমস্ত জায়গা আলো রয়েছে, শুধু পাঁচপ্রণ গৃহই ঘন অন্ধকারে চেয়ে আছে। হঠাৎ প্রেরণা চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমার সন্তানদের জীবনের রাতের দিন শেষ নাই। এমন সময় এক ভৃত্য বলে উঠল, আল্লাহ তাআলা জানে এই জমিদার বংশ নির্বংশ হয় কিনা। পূর্বের আকাশে সূর্যটা হেলে পড়েছে আধ ঘন্টা আগে। ধীরে ধীরে চারদিক ঝাপসা হতে হতে একেবারে অন্ধকার নেমে এলো। আসর ওয়াক্তের পরপরই জানাজা শেষে পলাশ এবং মুনতার মৃতপুত্রকে কবর দেওয়া হয়। 8 মাসের বাচ্চা ছিল। অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটার পুরো শরীরের বর্ণ নীল ছিল নীল। বিষয়টা প্রণয় খেয়াল করেছে হাসপাতালে থাকাকালীন, তাই কিছু টেস্ট করাতে বলেনি সে। চাচা হিসেবে, একজন ডাক্তার হিসেবে অন্তত বাচ্চার মৃত্যুর কারণটা তার জানা উচিত। বাচ্চার দেহের দৃশ্য দেখে একজন ডাক্তার হিসেবে বেশ সন্তোষজনক লেগেছে তার কাছে। এশার আজানের পূর্ব মুহূর্ত আকাশের অবস্থা সুবিধার না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গোরস্থানে তখন রঙ্গন আর প্রণয় ছিল। কবরের ওপর খেজুরের ডাল কেটে দিয়ে পাশে বসে আছে রঙ্গন। তাজা মাটিতে হাত বুলিয়ে আদর করছে সে। বিড়বিড় করে আওড়াচ্ছে, আমার মনের অংশ ছিলে তুই, তোকে আমি ভালোবাসি রে। এভাবে মনকে বুক খালি করে কেন চলে গেলি? প্রণয় বিরক্ত চাহনিতে তাকালো রঙ্গনের দিকে। গম্ভীর স্বরে বলল, মেজো ভাইয়ের সামনে এই আচরণ প্রকাশ করিস না, তাহলে মনের কপালেই দুঃখ হবে। সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠতে চোখের পানি মুছল রঙ্গন। চোখ মুখ লাল করে প্রণয়ের দিকে তাকালো। অন্ধকারে আবছা দেখতে পেল প্রণয়ের মুখটাও বেশ বিষণ্ণ হয়ে আছে। তা দেখে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, আমাকে বাড়ি দিয়ে আসবে ভাই, আমার শরীরটা অবশ হয়ে আসছে। চাপা নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে রঙ্গনকে ধরল প্রণয়। ভরসা দিয়ে বলল, চল। গৃহে পৌঁছতে পৌঁছতে গুড়ি গুড়ি বৃষ্টিতে দু ভাই অনেকটা ভিজে গেল। হঠাৎ আকাশ মাটি কাঁপিয়ে বজ্রপাত ঘটল। শুরু হলো ভারী বর্ষণ। প্রণয় রঙ্গন তখন পাঁচফোড়ন গৃহের সদর দরজায় উপস্থিত হয়েছে। বৈঠকখানা ব্যতীত পুরো গৃহের কোনোক্ষণেই আলো ছিটে ফোটাও নেই। প্রেরণার ঘর থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসে। অন্ধকার পরিবেশে এই কান্না পুরো গৃহের পরিবেশে শোক বিহল করে তুলেছে। মুহূর্তের মধ্যেই প্রণয় অনুভব করলো পুরো দুনিয়ার মতো করেই পাঁচফোড়ন গৃহ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। সকাল হতেই দুনিয়াতে আলো ফিরে আসবে, কিন্তু এই গৃহে কবে আলো ফিরবে তার কোনো হদিশ নেই। ভারী বর্ষণের শব্দ কর্ণকুহরে বাড়ি খেতেই মনে হলো তার মায়ের মতো করে হাসপাতালে বেডে শুয়ে থাকা মুনতাহার মতো করেই বুক ভাসিয়ে আজ আকাশ কাঁদছে। আকাশের কান্নায় কেঁপে উঠছে মাটি, হয়তো মুনতাহার কান্নাও কেঁপে উঠছে প্রতিটি মাতৃহৃদয়। রঙ্গনকে পৌঁছে দিয়ে প্রেরণার কক্ষে প্রবেশ করলো প্রণয়। ভাগ্যের করুণ দশায় প্রণয়কে কাছে পেয়ে আরো ভেঙে পড়ল প্রেরণা। দীর্ঘ সময় ছেলের বুকে মুখ লুকিয়ে কাঁদল। বারবার ক্ষমা চাইল ছেলের কাছে, যার কোনো অর্থ খুঁজে পেল না প্রণয়। খুঁজে পেলেও স্বীকার করলো না। হাজার হোক, মা তো। প্রেরণার কন্দনরত কণ্ঠস্বর বুকের ভেতর যন্ত্রণা দিল খুব। তার আম্মাকে যে সে ভীষণ ভালোবাসে। রাগ অভিমান শেষে সত্যি এটাই প্রেরণা তার জন্মদাত্রী। সকল নারীর ঊর্ধ্বে তাকে অনেক বেশি ভালোবাসে সে। প্রণয়ের সান্নিধ্য পেয়ে কান্না থামলেও ফোপাতে লাগলো প্রেরণা। প্রণয় তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আম্মা শান্ত হন, যিনি দিয়েছিল তিনি নিয়ে গেছেন, তার দয়া হলে আবার দেবেন, এভাবে কাঁদবেন না আম্মা। প্রণয়ের শার্ট খামচে ধরে বুকে মুখ গুজে আর্তনাদ করে উঠল প্রেরণা। বলল, তোর বাবার বংশ কি নির্বংশ হইব রে প্রণয়? পল্লবের সন্তান নাই, পলাশের কি সর্বনাশ ঘটলো, আমার অঙ্গনটা কেমন হয়ে গেল। প্রেরণার আহাজারিতে অধৈর্য হয়ে প্রণয় বলল, আম্মা শান্ত হন, আপনার আরও দুটো সন্তান আছে, আপনি এমন করছেন কেন? তাছাড়া মেজো ভাবি আবার সন্তান নিতে পারবেন, আমি আছি, রঙ্গন আছে, আপনি আপনার নাতি নাতনির মুখ দেখতে পারবেন। এই বংশ নির্বংশ হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। ছেলের সান্ত্বনা পেয়ে কিছুটা শান্ত হলো প্রেরণা। ধীরে ধীরে রাত বাড়ছে, তাই বেশি দেরি করতে পারল না প্রণয়। মায়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, নূর অপেক্ষা করছে আম্মা, যেতে হবে আমায়।
আবারও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে বলল প্রেরণা। বলল, আমারে রেখে যাস না বাবা, তোর বউর কাছে আমি ক্ষমা চাই, তাও যাস না। সহসা প্রণয় মৃদু ধমকে উঠল, বলল, আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।